আমরা মহিলারা যে সারাদিন শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয়। সমান তালে আমাদের ঘর থেকে বাইরের সমস্ত কাজ একার হাতে করতে হয়। গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময়, শ্রম, মাসিক খরচও বেশ কিছুটা আমরা কমিয়ে ফেলতে পারবো। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপস গুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকার তো হবে, সাথে বেশ খানিকটা কিন্তু সাশ্রয়ও হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। কম বেশি আমরা প্রত্যেকেই ঘরে কিন্তু বেশ কিছু ফল এনে রাখি। এবার এই ফলগুলো এনে রাখলে পরে দেখা যায় বিশেষ করে বেশি দিন ভালো থাকে না। তো তার জন্য আমরা কি করি, এই ধরনের যে ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে সবসময়ের জন্য স্টোর করে রাখি, ফ্রিজে যদি না স্টোর করি। তো ঝুড়ির মধ্যে কেন স্টোর করি বলো তো বন্ধুরা? এই যে ঝুড়ির মধ্যে যে এই এয়ার পাসের একটা ছিদ্র আছে না, তো তার জন্যই কিন্তু ভেতরটা ভেপসে যায় না বা ভেতরটা ঘেমে যায় না, যার কারণে কিন্তু কলা বা যে কোনো ধরনের ফল এই ঝুড়ির মধ্যে রাখলে ভালো থাকে বেশ অনেকদিন পর্যন্ত। কিন্তু আমরা অনেকেই আছি সেই ফলগুলোকে তাজা রাখার জন্য মাঝে মধ্যে একটু জলের ছিটা দিই, কিন্তু সেটা করলে কখনোই কিন্তু ফল তাজা তো থাকবেই না, সাথে ফলগুলো কিন্তু দু একদিন রাখলে পচা ধরে যাবে। তো কি করব, এরকম ঝুড়ির মধ্যে যে সমস্ত ফলগুলো আমরা কিনে এনেছি সেগুলোকে সুন্দর মতো গুছিয়ে রাখবো। তবে একটার গায়ে একটা যেন একেবারে না পুরো চেপে বসে, একটু ফাঁক দিয়ে দিয়ে কিন্তু সমস্ত ফলগুলোকে রেখে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কতগুলো কাগজের টুকরো, ঘরে থাকা যে কোনো ধরনের পুরোনো কাগজ বা খবরের কাগজ যা হোক, ছোট ছোট টুকরো করে এভাবে জলের মধ্যে ভিজিয়ে তোমরা একটুখানি জলটাকে নিংড়ে নিয়ে তারপর এই ফলের ঝুড়িতে রেখে দেবে। তো এইভাবে রাখলে কি হবে, সম্পূর্ণ জল ছিটাও দিতে হবে না ফলের মধ্যে। আর এইভাবে ফল যদি আমরা রাখি সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত ফল ফ্রেশ থাকবে, সতেজ থাকবে, সাথে কিন্তু ভালো থাকবে ফলগুলো। তো এই কাগজের জলটা কিন্তু সমস্ত ফলকে অনেকদিন পর্যন্ত ফ্রেশ রাখতে সাহায্য করবে। তো ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। তো চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এই ধরনের ফ্রাইং প্যান বা ননস্টিকের কোনো পাত্রে কিন্তু আমরা কম বেশি রান্না করে থাকি। অন্যান্য অ্যালুমিনিয়াম বা সিলভারের বা যে কোনো ধরনের পাত্রের তলাটা কিন্তু এরকম কালো পড়লেও বা তেল যদি পড়ে যায় গড়িয়ে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমরা মেজে ঘষে পরিষ্কার করতে পারি। কিন্তু এই ননস্টিক জাতীয় যে সমস্ত পাত্র আছে, এর তলায় যদি তেল ছিটে একটা কালো দাগ পড়ে যায় বা গ্যাস বার্নারের কালি উঠে নিচটা কালো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই পাত্রগুলো মেজে ঘষে পরিষ্কার করা ভীষণই কষ্টসাধ্য ব্যাপার। কেননা যত এটাকে আমরা মেজে ঘষে পরিষ্কার করতে যাব, তত কিন্তু এর যে ননস্টিকের যে কোটিংটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই ধরনের পাত্রগুলো বেশি মেজে ঘষে পরিষ্কার করা একেবারেই উচিত না। তাই পাত্রের নিচে কিন্তু এই কাজটা করলে পাত্রের নিচটা সুন্দর মতো পরিষ্কার থাকবে। একটুখানি জল প্রথমে পাত্রের তলায় ভালো করে মাখিয়ে দিলাম, আর একটুখানি লবণ পাত্রের তলায় ভালো করে মাখিয়ে দিয়ে এবার আমি এই পাত্রটাকে গ্যাসে বসাবো। বন্ধুরা, একদম ভয় পাবে না, কেননা এর মধ্যে যেহেতু লবণ দেওয়া রয়েছে, তাই আগুনে বসানোর সাথে সাথে গ্যাসের ফ্লেমটা দেখবে আস্তে আস্তে লাল হয়ে যাবে। যেহেতু লবণ রয়েছে তাই কিন্তু এই জিনিসটা হবে, ভয়ের কোনো কারণ নেই। আস্তে আস্তে লবণটা গরম হয়ে গেলেই কিন্তু এই লাল আগুনটা নর্মাল নীল আগুনে চলে আসবে। অন্য গ্যাসটা দেখো নীল রয়েছে, আর এই যেহেতু পাত্রটার মধ্যে আমি এরকম লবণ দিয়ে দিয়েছি তাই কিন্তু এরকম লাল আগুন বেরোচ্ছে। তো এবার আমি পাত্রটা যখন গরম হয়ে গেল তখন আমি গ্যাসটা অফ করে তোমাদেরকে উল্টে দেখাচ্ছি। তো এই লবণের যে ওপরটা একটা প্রলেপ পড়লো না, তো এই কারণে কিন্তু আর কোনো রকম কালি পাত্রের গায়ে লাগবে না, লবণের গায়ে এই সমস্ত কালিগুলো লাগবে, যেটা কিনা আমরা মেজে ঘষে সুন্দর মতো তুলে ফেলতে পারবো। যার জন্য ননস্টিকের ব্যাপারটাও কিন্তু নষ্ট হবে না, সাথে কিন্তু আমাদের মাজতেও বেশি পরিশ্রম করতে হবে না, কষ্ট করতে হবে না। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। আমরা অনেকেই আছি রান্নাঘরে নানান রকম কাজকর্ম করতে করতে একটুখানি গান চালাই বা কোনো ভিডিও দেখি বা কোনো সিনেমা দেখি। তো এই কাজটা যখনই আমরা করব না ফোন চালিয়ে, তখন খেয়াল করে দেখবে বন্ধুরা, এই ফোন কিন্তু আমরা রান্নাঘরের স্ল্যাপের উপর রাখি। এইভাবে মেঝের মধ্যে যদি ফেলে রাখি, সেক্ষেত্রে কিন্তু ফোনটার মধ্যে স্ক্র্যাচ দাগ পড়ে যেতে পারে বা আওয়াজও ঠিকঠাক শোনা যায় না। তাই সবসময়ের জন্য চেষ্টা করি এরকম ভাবে কোনো মেঝের যে সাইডের জায়গাটা আছে এইভাবে দাঁড় করিয়ে রাখতে। কিন্তু দেখো বন্ধুরা, এইভাবে দাঁড় করিয়ে রাখলে কিন্তু একেবারেই দাঁড়াতে চায় না, বারবার স্লিপ কেটে পড়ে যায়। কেননা মেঝের মধ্যে যে একটা শাইনিং বা একটা যে পলিশ থাকে, সেই পলিশের কারণেই কিন্তু ফোনটা এভাবে স্লিপ কাটে। তো এইভাবে কখনোই কিন্তু ফোনটা দাঁড়িয়ে রাখা সম্ভব হয় না, তাতে ফোন নষ্ট হয়ে যায়, ফোন পড়ে ভেঙে যায় উপরের স্ক্রিনটা, এরকম নানান সমস্যা হয়। আর সবার কাছে যে ট্রাইপড বা স্ট্যান্ড থাকবে এটাও কিন্তু না। তো কি করব, ঘরে থাকা সামান্য একটা জিনিস এখানে নিয়ে নিয়েছি বেলুন। আর বেলুন অনেক সময় হয় বাচ্চাদের পার্টিতে বা কোনো কিছু অনুষ্ঠানে বেলুন যখন অনেক আনা হয়, ছেঁড়া বেলুন, ফাটা বেলুন এইরকম কিন্তু থাকে। তো সেই ছেঁড়া ফাটা বেলুন গুলোকে রেখে দেবে, বা যদি কোনো নতুন বেলুন থাকে সেগুলো দিয়েও হবে। তো এরকম ভাবে ফ্লোরের মধ্যে শুধু বেলুনটাকে রেখে তারপর ফোনটাকে রাখো, তাতে কিন্তু স্লিপ কাটবে না। সুন্দর মতো আমরা ফোনটাকে স্ট্যান্ড করে দাঁড় করিয়ে রেখে তারপর কিন্তু ভিডিও বা কোনো যা হোক দেখতে পারবো। তো এইভাবে যদি ফোনটা রাখা হয়, ফোনটা কিন্তু নষ্ট হবে না। ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সবার সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এই সমস্যাটা কি তোমাদের সাথে কখনো হয়েছে?
মিক্সি জারের মধ্যে যখনই তোমরা মসলা পেস্ট করবে ভালো মতো ডিশ ওয়াশার দিয়ে মেজে ঘষে নেওয়ার পরও শুকানোর পর দেখা যায় মিক্সির মধ্যে কিন্তু সেই মসলার একটা কাঁচা বীভৎস একটা বাজে গন্ধ থেকেই যায়, যেই গন্ধটা কিনা কোনোভাবেই যেতে চায় না। তো কিভাবে মিক্সি জার আমরা পরিষ্কার করলে পরে সেই যে মসলার একটা বদ্ধ গন্ধ বা যেমনই একটা বাজে গন্ধ বেরোক না কেন সেই গন্ধটা খুব সহজে চলে যাবে, তার জন্য রইলো ছোট্ট একটা ঘরোয়া উপায়। এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি সোডা। হ্যাঁ বন্ধুরা, খাবার যে সোডা হয় না, সেই সোডা একটুখানি পরিমাণ এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেবে। আর নিয়ে নেবো একটুখানি ভিনিগার। ভিনিগার না থাকলে একটুখানি লেবুর রস দেবে। তবে ভিনিগারটা দিলেই কিন্তু ভালো মতো পরিষ্কারও হবে, সাথে কিন্তু গন্ধটাও চলে যাবে। এবার দেখো দুটো একসাথে যখনই মিশবে না, কিরকম একটা রিঅ্যাকশন স্টার্ট হয়ে যাবে, এরকম একটা বাবলস মতো হবে। তো এইটা যখনই আমরা দেবো সাথে সাথে একটা বুদবুদ তৈরি হয়ে যাবে, সাথে সাথে আমরা ঢাকনাটাকে দিয়ে এইভাবে একটু শেক করে নেবো। তাতে মিক্সির কোনা কানাচি খাদ যা থাকবে সমস্ত দিকে কিন্তু ভিনিগার আর এই সোডার মিশ্রণটা লেগে যাবে। তার ফলে যে সমস্ত বাজে একটা দুর্গন্ধ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেরকম পরিষ্কার হয়েছে, সাথে কিন্তু একেবারেই গন্ধ নেই। যতক্ষণ না তোমরা এই টিপসটা নিজেরা অ্যাপ্লাই করবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। তো দারুণ একটা কাজের জিনিস, প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলো না। চলো দেখে নাও পরের টিপস। বর্ষাকালে কোনো কিছুই, যে শুকনো জিনিসপত্র বা গ্রসারি বা এই ধরনের চাল ডাল বলো, কোনো কিছুই কিন্তু স্টোর করে রাখা যায় না। কেননা এত পরিমাণে পোকা হয় না, আবার অনেক সময় হয় ফাঙ্গাস পড়ে যায়। তো যাই হোক না কেন এই সমস্ত জিনিস যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দাম দিয়ে জিনিস কিনে এনে কিন্তু এগুলোকে ফেলে দিতে ভীষণই মায়া লাগে। আর মহিলাদের কাছে যদি কোনো দামি জিনিস বা কম দামি জিনিসও যদি ফেলে দিতে হয় না, তার দুঃখ কাউকে আমরা বলতে পারি না, এইরকমই একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই কিভাবে আমরা চাল ডাল এগুলোকে স্টোর করে রাখবো? দেখতে পাচ্ছ বন্ধুরা, চালের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে ছোট ছোট পোকা ধরে গেছে। তো এখানে নিয়ে নিয়েছি দেশলাই কাঠি। এবার দেখো বন্ধুরা, যদি তোমরা প্লাস্টিকের জারে রাখো তবে খুব সাবধানে কাজটা করতে হবে। বড় স্টিলের জার বা কাচের পাত্রে রাখলে কোনো রকম সমস্যা নেই। একটুখানি দেশলাই তোমরা ধরিয়ে এইরকম ভাবে পোকা যে চাল বা ডাল রয়েছে না তার মধ্যে দিয়ে বেশ খানিকটা সময়ের জন্য ঢাকনাটাকে দিয়ে দেবে। তাতে কি হবে, যদি পোকাগুলো সতেজ থাকে মানে জীবিত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু এই একটুখানি দেশলাই কাঠির যে ধোঁয়া বা আগুনের যে গরম তাতে কিন্তু সমস্ত পোকাগুলো মরে যাবে। তো এই কারণে কিন্তু দেশলাই কাঠিটা দেওয়া। তারপর একটুখানি বেছে নিলেই কিন্তু সব সমস্যার সমাধান। এছাড়া যদি দেখো নতুন চাল ফ্রেশ চাল কোনো রকম পোকা ধরেনি, সেক্ষেত্রে একটুখানি দেশলাই কাঠি যদি এরকম ভাবে দিয়ে রাখো, তার যে বারুদের একটা গন্ধ, সেই গন্ধের জন্য কিন্তু কোনো রকম চাল ডালে আর পোকা নতুন করে ধরবে না। তো এইভাবে জিনিস কিন্তু আমরা স্টোর করতে পারি। ভালো লাগলে বন্ধুরা সবার সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই বেশ কিছু কাঁচি থাকে যেগুলো কিনা আমরা ঘর বা রান্নাঘর নানান রকম যাবতীয় কাজকর্ম করার জন্য ব্যবহার করে থাকি। কিন্তু ব্যবহার করতে করতে এই কাঁচিগুলোর যখন ধার কমে যায় তখন একটা সামান্য প্যাকেট বা একটা সামান্য কাগজও কিন্তু কাটা যায় না। এইরকমই বেশ কিছু কাঁচি এখানে আমি নিয়েছি যেগুলো কিনা ধার কমে গেছে। ধার কমে যাওয়া মানেই কি দৌড়ে নিয়ে গিয়ে সেগুলোকে ধার দিয়ে নিয়ে আসতে হবে দোকানে গিয়ে? এরকমটা তা নাও হতে পারে। তো কি করব বন্ধুরা, এমার্জেন্সি পারপাস কিন্তু এই ছোট্ট ছোট্ট কাঁচিগুলোকে, যেগুলো ধরো মরচে পড়েনি বা জং ধরেনি, সেগুলোকে খুব সহজে বাড়িতে ধার দিয়ে নিতে পারবো, যার জন্য টাকাও খরচা হবে না। ঘরে বসে সামান্য একটু লবণের মধ্যেই কিন্তু ধার দিয়ে নেওয়া যাবে। তার জন্য একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা লবণ নিয়ে নেবে। লবণটার মধ্যে যে দানা দানা ভাবটা রয়েছে সেটাতেই কিন্তু খুব সুন্দর মতো এই ধারালোটা ফিরে আসবে। তো এইভাবে লবণের মধ্যে কাঁচিটাকে এইভাবে কয়েকবার চালিয়ে নেবে, তাতে কিন্তু যে ধারটা চলে গেছিল সেটা কিন্তু চলে আসবে। তবে বন্ধুরা, এটা কিন্তু এমার্জেন্সি পারপাস, খুব বেশি কিন্তু দিন এইভাবে আমরা কাঁচিটা ব্যবহার করতে পারবো না। তবে কখনোই কিন্তু এই ধরনের লোহার বা মরচে পড়ে যাওয়া যে কাঁচিগুলো সেগুলো কিন্তু কোনোভাবেই এই লবণ দিয়ে ধার হবে না। এই ধরনের ছোটখাটো যে কাঁচিগুলো আছে এইগুলো কিন্তু কাজ চালিয়ে নেওয়ার জন্য আমরা ধার দিয়ে নিতেই পারি এইভাবে লবণ দিয়ে। আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। তো বেশ কিছুটা কিন্তু আমরা সেভিংস করতে পারবো এইভাবে। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা হামেশাই আছি খুব কিন্তু এই ধরনের ডালের বড়া বলো বা কোনো পাকোড়া বলো বা পেঁয়াজি বলো, এই ধরনের বেশ কিছু মুচমুচে খাবার কিন্তু খেতে বিকেলের দিকে বিশেষ করে মন চাই ডালের সাথে বা ভাতের সাথে। মাঝে মধ্যে এরকম বড়া হলে কিন্তু ভালোই লাগে। কিন্তু এই ধরনের যে কোনো পকোড়া বলো বা বড়া বলো, যখন আমরা করতে যাই, করতে গেলে কিন্তু অনেক সময় হয় মুচমুচে হয় না, নরম হয়ে যায় বেশ খানিকটা সময় পরেই। গরম থাকতে থাকতে একটু মুচমুচে ভাব থাকলেও যত ঠান্ডা হবে তত কিন্তু আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে। তো কিভাবে আমরা যে কোনো ধরনের বড়া চপ বা কোনো পকোড়া জাতীয় কোনো কিছু করতে গেলে কি করব? তো প্রথমেই যে ব্যাটারটা বা যে ডাল বাটাটা আমরা তৈরি করে নেব সেটাতে কিন্তু ভালো মতো লবণ আর হলুদ দিয়ে এভাবে ফেটিয়ে নেব। যত বেশি ফেটাবে তত বেশি কিন্তু এটা ক্রিস্পি হবে। তো এভাবে বেশ খানিকটা সময় ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি বসিয়ে দিয়েছি গরম তেল। তো তেলটা যখনই আমরা গরম করব, ভালো মতো তেলটাকে গরম করে নেব। সেটা সর্ষের তেল হোক, সাদা তেল হোক, যেই তেলই হোক না কেন, ভালো মতো গরম করে নেওয়ার পর একটুখানি চামচের মধ্যে গরম তেল আমি তুলে নেব। তো এই গরম তেলটা কি করব, যে পাকোড়ার জন্য বা
ডালের বড়ার জন্য যে মাখাটা আমরা মেখে রেখেছিলাম না, তো সেই মাখার মধ্যে কি করব, একটুখানি এই তেল আমরা দিয়ে দেবো। তো গরম তেল যদি এরকম ভাবে একটু দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে তারপর তোমরা বড়া, পকোড়া বা যেকোনো ধরনের ক্রিস্পি কোনো কিছু ভাজাভুজি করতে চাও, সেক্ষেত্রে কিন্তু মুচমুচে তো হবে, সাথে অনেক সময় পর্যন্ত কিন্তু এই মুচমুচে ভাবটা থাকবে কোনো রকম চালের গুঁড়ো বা ক্রিস্পি কোনো কিছু না দেওয়া সত্ত্বেও। তো এখানে দেখো বন্ধুরা, ভালো করে আমি ডালটাকে ফেটিয়ে নেওয়ার পর গরম তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। এবার বেশ খানিকটা সময় উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। তবে খেয়াল রাখবে একটুখানি বেশি সময় ধরে গ্যাসের আঁচ কমিয়ে রেখে যেকোনো ধরনের ফ্রাই জাতীয় আইটেমগুলোকে ভাজবে। সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মতো ভেতরটা মুচমুচে হবে। সাথে কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজলে অনেক সময় পর্যন্ত এরকম মুচমুচে ভাবটা থাকবে। যদি প্রথমেই তোমরা বাড়িয়ে দাও গ্যাসের ফ্লেমটা, তাহলে কিন্তু বড়াটা উপর দিকটা লাল হয়ে যাবে, ভেতর দিকটা কাঁচা থাকবে। তো বেশ খানিকটা সময় ভেজে নিয়ে আমি তোমাদের সামনে দেখাচ্ছি যে কি সুন্দর পরিমাণ কিন্তু মুচমুচে হয়েছে। কোনো রকম আমি কিন্তু এখানে গ্যাস বাড়িয়ে করিনি, তাতে কিন্তু খুব সুন্দর টেস্টও হয় খেতে। তো এইভাবে যদি আমরা ডালের বড়া বা কোড়া এই জাতীয় জিনিসগুলো করে ফেলি, ভালো লাগবে খেতে। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেক মহিলার কাছে এমন বেশ কিছু ইনার গার্মেন্টস থাকে যেগুলো কিনা হয়তো ছিঁড়ে যায়, রং উঠে যায় বা কালার ফেড হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ঢিলে হয়ে যায়। তো ইনার গার্মেন্টস কি বলতো, ইনার বা যেগুলোকে আমরা টেপ জামাও বলে থাকি। তো এই ধরনের ইনার গুলো অনেক সময় হয় একদম নষ্ট হয়ে গেল বা ঢিলে হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু এই ইনার গুলো পরা সম্ভব হয় না। এখানে কিন্তু আমি বড়দের দুটো ইনার নিয়েছি আর বাচ্চাদের বেশ কিছু ইনার নিয়েছি। তো এই ইনার গুলো কিভাবে আমরা কাজে লাগাতে পারবো, তার জন্য প্রথমে যে ইনারটা নিলাম সেটা কিন্তু বড়দের ইনার দিয়ে করতে হবে। তো বড়দের ইনারটাকে প্রথমে কি করব, এরকম ভাবে আমি উল্টে নেব। তো উল্টে নেওয়ার পর নিচের দিকের যে মানে খোলা অংশটা রয়েছে না, এটাকে ছোট্ট ছোট্ট এরকম ভাবে কুচি দিয়ে নেব। তো যত ছোট সম্ভব তত ছোটই কিন্তু এখানে কুচিটা দেবে। তো এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নেওয়ার পর এই জায়গাটাকে কিন্তু একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে নেবে। কোনো রকম সেলাই না বন্ধুরা, কোনো রকম কাটিং না। এই ছাড়াই যদি সুন্দর মতো এইভাবে আমরা যেকোনো পুরোনো ধরনের জিনিসগুলোকে রিউজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে বন্ধুরা। আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু পুরোনো জিনিসের রিউজ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো কিনা তোমরা যারা এখনো দেখোনি আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করো। অনেক কিছু কিন্তু জানতে পারবে পুরোনো জিনিস ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করতে হয়। তো দেখো এখানে কিন্তু সুন্দর মতো আমি এই রাবার ব্যান্ডটাকে আটকে দিয়ে নাটটাকে কিন্তু সোজা করে নিলাম। এবার দেখো বন্ধুরা, যখন আমরা টুকটাক দোকান বাজার যাই তখন কিন্তু হাতে সব সময়ের জন্য একটা ব্যাগ নিয়ে যাই, কিন্তু অনেক সময় যদি হাতের সামনে ব্যাগ না থাকে, এই ছোট্ট জিনিসটাকে দিয়েও কিন্তু আমরা ব্যাগ বানিয়ে নিতে পারবো। তো এটার মধ্যে আমরা কি নেব, আমাদের যত রকম প্রয়োজনীয় জিনিসপত্র, চশমা বলো, ওষুধ বলো, বাড়ির চাবি বলো, মোবাইল বলো, জলের বোতল বলো, সমস্ত ধরনের জিনিসপত্র কিন্তু এটার মধ্যে আমরা ক্যারি করতে পারবো। আর কাউকে না বলে দিলে বিশ্বাসই করতে পারবে না যে এটা একটা ইনার দিয়ে আমরা তৈরি করেছি। ইনারের যে হাতগুলো রয়েছে না, সেই হাতটাকে এরকম ভাবে হাতের মধ্যে নিয়ে নাও, দেখবে বন্ধুরা এত সুন্দর একটা ব্যাগ তৈরি হবে না, থলে টাইপের, যেটা কিনা আমরা ইজিলি যে কোনো ধরনের ভারী হালকা সমস্ত রকম জিনিস এটার মধ্যে ক্যারি করতে পারবো। তো এটাতে আমি যখন জলের বোতল নিয়েছি বন্ধুরা, তোমরা এবার আইডিয়া করে নাও যে জলের বোতলটা একটা 700 বা 1 লিটারের জলের বোতল কতটা ভারী হয় জল ভরলে। সেই বোতল যদি আমরা ক্যারি করতে পারি তাহলে কতটা পোক্ত এই ব্যাগটা। কোনো রকম সেলাই ছাড়া এভাবে কিন্তু পুরোনো ইনার বা টেপ জামাকে আমরা রিউজ করতে পারবো। তো এটা গেল একটা টিপস। আরো একটা টিপস দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি ওয়েপার। এবার ওয়েপারের নিচের দিকের রাবারটা যখন বেশ খানিকটা নষ্ট হয়ে যায়, এটা দিয়ে কিন্তু জল টানা সম্ভব হয় না। তো এটাকে দিয়েই কিন্তু আমরা ঘর মোছা বানিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছ এখানে একটা বাচ্চাদের ইনার নিয়েছি, আর এই ইনারটা কিন্তু সাইড থেকে বেশ খানিকটা ছিঁড়ে গেছে। এবার এই ওপর দিকের যে অংশটা রয়েছে, এই অংশটার মধ্যে এরকম ভাবে ইনারটার মধ্যে এইভাবে ওয়াইপারটাকে ঢুকিয়ে দেবো। অনেকে আছে নিচু হয়ে বসে ঘর মুছতে পারে না, কিংবা হয়তো ঝুল ঝাড়ার জন্য ঝুল ঝাড়াও ঘরে ঠিকঠাক মতো নেই, তখন আমরা কি করব, বাইরে থেকে তো ঝুল ঝাড়া কিনে আনবো না। এই ছোট জিনিসটা দিয়ে কিন্তু যে কোনো ভাবে আমরা ঝুল ঝাড়া বলো বা ঘর মোছার কাজটা করে নিতে পারবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। দুটো ক্লথ ক্লিপের সাহায্যে এভাবে ইনারটাকে এই ওয়াইপারের মধ্যে আটকে নিলাম। এবার দেখো বন্ধুরা, যদি কাপড়টাকে আমরা ভিজিয়ে নিয়ে ঘরটা মুছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর মতো কিন্তু ঘর মোছা হয়ে যাবে, যার জন্য আমাদের আলাদা করে বাজার থেকে মপ কিনে এনে টাকা খরচা করার দরকার পড়বে না। ফেলে দেওয়া একটা জিনিসকে দিয়ে যদি এইভাবে আমরা মপ বানিয়ে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সুবিধা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে তো আমি মেঝেটা মুছছি, সাথে কিন্তু আমাদের দেয়ালের মধ্যে যে ধুলো ময়লাগুলো থাকে, দেখো বন্ধুরা এটা কিন্তু আমার টয়লেটের দেয়াল। তো সেই টয়লেটের দেয়ালের মধ্যে যে পরিমাণ ধুলো ময়লা হয়েছে আর কতটা উঁচুতে মোছা সম্ভব হচ্ছে, তোমরা কিন্তু ভিডিওটা ভালো মতো দেখলেই বুঝতে পারবে। তো এইভাবে যদি দেয়ালের ধুলো ময়লা বলো, ঝুল বলো, সমস্ত কিছু আমরা মুছে পরিষ্কার করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে। তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।